দেবলীনা হেমব্রম বলছে সিপিএম পার্টি তার ইতিহাস, কিভাবে তৈরি হলো ইতিহাসটা? পার্টি বরাবরই ক্ষমতায় যখন ছিল বা যখন ছিল না, সবসময় নতুন করে ছক ভাঙা কিছু ভাবনা ভাবতে চেয়েছে। পার্টিতে কোনো কমিটির স্তরে যাওয়া না যাওয়া, তার পিছনে তো আলাদা করে ওই ধরনের কোনো ক্রাইটেরিয়া দেখা হয় না, কিন্তু সমস্ত ধরনের জনজাতি অংশের মানুষ যে পার্টির প্রতি ভরসা রাখছেন, সেই বিচারধারাতেই দেবলীনা হেমব্রম পার্টির জেলা সেক্রেটারিও হয়েছেন। আগের পার্টি কংগ্রেসে রামচন্দ্র ডোম পার্টির পলিট ব্যুরো মেম্বারও হয়েছে। এবং এই যে নতুন সময়ে দাঁড়িয়ে ছক ভাঙা চিন্তাভাবনা একমাত্র সিপিআইএম করতে পারে, এইটা এই ধরনের সিদ্ধান্তেই প্রমাণ হয় যে দেবলীনা হেমব্রম তিনি তার নিজের যোগ্যতায় জেলা সম্পাদকের পদে রয়েছেন, রামচন্দ্র ডোমও নিজের যোগ্যতায় পলিট ব্যুরো সদস্য ইত্যাদি পদে রয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যতই এই ধরনের কথা মুখে বলুক না কেন, কিন্তু তারা সমস্ত জনজাতি অংশের মানুষকে একসাথে এগিয়ে নিয়ে নেতৃত্বের জায়গায় কোনোদিনই জায়গা দিতে পারবে না, যেটা সিপিআইএম পারবে। এই কারণেই সিপিআইএম পার্টি উইথ এ ডিফারেন্স বরাবর। ব্যতিক্রমে আর একটা ছবি দেখা যাচ্ছে, যেটা মালদা জেলায় আমরা দেখলাম, যে অম্বর মিত্র হলেন, কিন্তু চতুর্থবার হলেন। মানে সিপিএম এর নিয়ম যেহেতু 3টে টার্মে বেশি থাকা যায় না, চতুর্থবার আবার উনি জেলা সম্পাদক হলে, এইটা কি, এই ব্যতিক্রমটা কিভাবে দেখেন? এইটা তো ব্যতিক্রম নয়, 3টে ফুল টার্ম। অম্বর মিত্র যখন প্রথম হয়েছিলেন তখন মাঝপথ থেকে হয়েছিলেন, ফলে 3টে ফুল টার্ম যে কোনো কেউ ওই একই সম্পাদকের পদে থাকতে পারেন, এটাই পার্টির গঠনতন্ত্রের নিয়ম। সেই নিয়ম মেনেই যা হওয়ার হয়েছে। কেউ কেউ হয়তো নিজের মতো করে সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কিন্তু সেটা সঠিক নয়। আসলে গঠনতন্ত্রের বাইরে গিয়ে কখনোই কিছু করা হয়নি, এবং গঠনতন্ত্রের বাইরে গিয়ে সিপিআইএম এ আপনি কোনো এক্সেপশন কোনোদিনই খুঁজে পাবেন না। মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বলছি, তো বিভিন্ন জায়গায় অনেক সিনিয়র নেতৃত্বের সাথে তাকেও বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। এটা কি মানে মীনাক্ষী খুব সুবক্তা বলে নাকি, মানে পশ্চিমবঙ্গে একটা দিদি কালচার মমতা সিনড্রোম রয়েছে, সিপিএম নতুন করে কোনো মহিলা প্রার্থীকে কাউন্টার করার জন্য সামনে আনছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনাটা একদমই মানে অপ্রয়োজনীয় আর কি। কারণ গত 13 বছর ধরে যে দুর্নীতি লুটের সাম্রাজ্য মুখ্যমন্ত্রী গড়ে তুলেছেন, বা ক্ষমতায় আসার আগে জনগণকে যেভাবে ভাওতা দিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন বিভিন্ন ঘটনাকে, সিপিআইএম এর কোনো কমরেড মীনাক্ষী হোক বা বাকিরা কেউ এই ধরনের কিছু করেছেন বলে আমার জানা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে সিপিআইএমই সব সময় প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন অল্প বয়স্ক যোগ্য কমরেডদেরকে তুলে আনার চেষ্টাটা করেছে। কারণ রিলে রেসের মতো তো ব্যাটনটা আরেকজনের হাতে দিয়ে যেতে হবে। মোহাম্মদ সেলিমও যখন সাংসদ হয়েছিলেন, কি বুদ্ধবাবু যখন প্রথম মন্ত্রী হয়েছিলেন, তখনও তাদের যা বয়স ছিল সেই বয়সে থেকে তারা পার্টিতে নেতৃত্ব হয়েছে। ফলে এখন লড়াইয়ের ব্যাটনটা, মতাদর্শের ব্যাটনটা পরের জেনারেশনের হাতে দিয়ে যাওয়ারই সময়। ফলে বরাবর বামপন্থী রাজনীতিতে এই কালচার রয়েছে। আমাদের ছাত্র যুব সংগঠনের নির্দিষ্ট সময়ের পর কমরেডদেরকে তার জায়গা ছেড়ে যেতে হয়, অন্য কাজের ক্ষেত্রে চলে যেতে হয়, নতুন কমরেড আসে। অথচ 50 ঊর্ধ্ব বহু মানুষ অন্যান্য রাজনীতিতে আপনি দেখবেন ছাত্র যুব সংগঠনের নেতা হয়ে বসে রয়েছে। ফলে তাদের সাথে এখানে এটা গুলিয়ে ফেলার ব্যাপার নেই। মীনাক্ষী একাধারে সুবক্তা, এবং নতুন প্রজন্ম তারা মীনাক্ষীকে যেভাবে গ্রহণ করেছে, ফলে সেইটাকেই পার্টি হচ্ছে তার সম্মানের জায়গায়, তার প্রয়োজনের জায়গায় তাকে কাজে লাগাচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন আছে, মানে অনেকদিন ধরে অনেক মানুষ দাবি করছেন আর কি, মানে ইনফ্যাক্ট আমাদের চ্যানেলে অনেকেই কমেন্টে লিখেন, যে কারণে আরো জিজ্ঞেস করতে চাইছি, শ্রোতারা জানতে চাইছেন বলে জিজ্ঞেস করতে চাইছি, সেটা হচ্ছে যে মীনাক্ষীকে ইতিমধ্যে ক্যাপ্টেন বলা হয়েছে। আপনাকেও এর আগে এই প্রশ্ন আমরা করেছিলাম, আপনি বলেছিলেন যে বিমান বাবুই তো বলেছেন মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তো মীনাক্ষীকে কি রাজ্য কমিটির বড় কোনো পদে দেখা যেতে পারে? মানে আপনি বুঝতেই পারছেন আমি কি ইঙ্গিত করতে চাইছি। এইগুলো আমাদের সব সম্মেলনে ঠিক হয়, তো দক্ষিণপন্থী দলের মতো না যে দিল্লি থেকে চিঠি লিখে চলে এলো, কি কালীঘাট থেকে যার মাথায় যা এলো এটা নাম লিখে দিয়ে দিলেন, এরকম তো হয় না। আমাদের সম্মেলনে নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে কমরেডরা তারা তাদের কমিটি নির্বাচন করেন সম্মেলনে। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই যা হওয়ার হবে। কিন্তু এটা দক্ষিণপন্থী দলের মতো দিল্লি থেকে নাম চলে এলো, কি কালীঘাট থেকে নাম চলে এলো, এই সংস্কৃতি আমাদের রাজনীতিতে নেই। তাহলে বলে এই স্পেকুলেশনটা, যে স্পেকুলেশনটা চলছে, শুধু মীনাক্ষী বলে নয়, মোহাম্মদ সেলিম চলে যাবেন কেন্দ্রীয় কমিটিতে, তাহলে সেই যে যদি আদৌ যান, তাহলে সেই জায়গাটা কে আসবে বা তার যাওয়ার সম্ভাবনা কতটা? মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটিতে তো 90-এর দশক থেকে আছেন না, সম্পাদক। পার্টি, কংগ্রেস মানে মহাসম্মেলন বা প্রতিটা স্তরের সম্মেলন আসলে সেই স্তরের নেতৃত্ব নির্বাচিত করে।
তার বাইরে যে কেউ স্পেকুলেশন করতে পারেন, সেই স্পেকুলেশন নিয়ে বেশ কিছু লেখালেখিও হতে পারে, কিন্তু সেই স্পেকুলেশনের সাথে আজকের দিনে দাঁড়িয়ে সেই বাস্তবতার কতটা মিল বা না মিল সেটা সম্মেলনের আগে কারোরই পক্ষে বলা সম্ভব নয়, যেহেতু এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেতৃত্বকে ঠিক করা, তার নির্বাচন করা ইত্যাদি কাজ হয়। এরকম নয় যে বিজেপির নেতারা এখানে গালে হাত দিয়ে বসে রয়েছে যে কবে দিল্লি থেকে তাদের নতুন প্রেসিডেন্ট আসবে আর সেইটা নিয়ে নানান রকম ইত্যাদি হয়ে আছে। এই আমি আজকে ফেসবুকে দেখলাম তৃণমূলের কোনো একটা শিক্ষক সংগঠন না কিসের যেন সভাপতি বদল হয়েছে। কিছু কিছু মানুষ যারা বোধহয় তৃণমূলের ওই সংগঠনে যুক্ত, তারা দাবি করছেন যে আগের সভাপতি কোথায় কত টাকা তুলেছিলেন তার তালিকাটা দেওয়া হোক, তার মানে ওখানে একটা গন্ডগোলের ব্যাপার, দুর্নীতির ব্যাপার ইত্যাদি রয়েছে। বামপন্থী রাজনীতি কোনোদিনও সেই খাতে যায়নি, ফলে স্পেকুলেশনের মতো হতে পারে, কিন্তু পার্টির সম্মেলন, সেই সম্মেলনই হচ্ছে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবে, এর বাইরে পার্টি কমরেডদের কাছে আর কোনো স্পেকুলেশনের জায়গা থাকে না। আপনি বা আপনারা বারবার শৃঙ্খলার কথা বলেন, সংগঠনের কথা বলেন, নিয়মের কথা বলেন। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর এই মানে জোনগুলোতে দেখা গেছে যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। জেলা কমিটি নির্বাচন থেকে অনেকে সরে এসছেন, নাম প্রত্যাহার করে নিয়েছেন। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, মানে এটার কি নিয়ন্ত্রণ কি একটু কমেছে? একদম না। পার্টিতে একজন সাংসদ যখন ছিলেন তখন পার্টির নিয়ম নীতি না মানার জন্য পার্টি তাকে বহিষ্কার করেছিল, একজনই সাংসদ ছিল। তাহলে পার্টিতে শৃঙ্খলাটা শেষ কথা বলেই তো সেই সাংসদ বহিষ্কার হয়েছিলেন। মানে রানিং অবস্থায় সেই সাংসদের বহিষ্কার করার মতো ক্ষমতা সিপিআইএম ছাড়া আর কারুর ছিল না, এখনো নেই। ফলে পার্টিতে শৃঙ্খলাটা শেষ কথা। এবং কিছু কিছু খবর কোথাও কোথাও রটে যায় ঠিকই, কিন্তু আমাদের পার্টিতে গঠনতন্ত্র যা আছে সেটাতে পার্টি কমরেডদের যা অধিকার দেওয়া আছে সেটা সম্পর্কে জানা বোঝার খানিকটা কম বেশি থেকে যায়, তার জন্য অনেকে অনেক ভেবে ফেলেন আর কি। কিন্তু পার্টি কমরেডদের যা অধিকার দেওয়া রয়েছে সেই গঠনতন্ত্রে, সেই অধিকারের মেনেই যা কাজকর্ম ইত্যাদি করার সেটা হয়। ফলে সেখানে শৃঙ্খলার কোনো গাফিলতির প্রশ্ন নেই। এবং শৃঙ্খলা বাইরে কমিউনিস্ট পার্টি চলে যাবে এটা কখনো হতে পারে না। অতীতেও এই ধরনের ক্ষেত্রে নেতৃত্বের জায়গায় যারা ছিলেন, যারা খুবই প্রভাবশালী জায়গায় ছিলেন বলে স্পেকুলেশন ছিল, তাদেরকে পার্টি শাস্তি দেওয়ার আগে তার বাড়তি ভাবনা চিন্তা করতে হয়নি যে আরে ও তো অমুক জায়গায় নেতা আছে, ও চলে গেলে তাহলে ওই জায়গার কি হবে। এই ভাবনা চিন্তা কোনোদিন পার্টিকে করতে হয়নি। পার্টিতে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি ইত্যাদিটা সবচেয়ে ওপরে স্থান দেওয়া হয় বলেই এখনো পার্টি সেই মানুষের ভরসার জায়গায় টিকে আছে, পার্টি কমরেডদের ভরসার জায়গায় টিকে আছে। তার বাইরে কোনো একটা কিছু নিয়ে যদি বিতর্ক হয়, সম্মেলন হয়ই আসলে এই ধরনের বিভিন্ন রকম বিতর্ক, যেটা সামনে এসে সেই বিতর্কের অবসান ঘটানো হয়। যে আমি কোন রাস্তা দিয়ে চলবো, বাদিক দিয়ে যাবো না ডান দিক দিয়ে যাবো, পার্টিতে এই নিয়ে বিতর্ক থাকতে পারে, সেই বিতর্ক হওয়া স্বাভাবিক। এখানে তো তৃণমূল বিজেপি নয় যে ওপর থেকে যা বলে দিল এরা সবাই তাই তোতা পাখির মতো করে বলে যাবেন। এই ধরনের বিতর্ক হওয়া পার্টিতে স্বাভাবিক। কোন পথে যাবে, কোন মতে যাবে, কোন ঘটনার পর কোনটা করা উচিত ছিল না ছিল, এইটা নিয়ে পার্টিতে বিতর্ক থাকা সুস্থ স্বাভাবিক, বিতর্ক থাকা স্বাভাবিক। যে বিতর্ক আসলে সম্মেলন সেই বিতর্ক নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছায়, যে সিদ্ধান্ত নিয়ে আমাদের ভবিষ্যতে 3 বছর 6 বছর 10 বছর কাজ করে যেতে হয়। এই প্রসঙ্গেই কিছু বিতর্কের কথা আসছে, কিছু গোষ্ঠীদ্বন্দ্বের কথা আসছে। নাম ধরেই বলছি, দক্ষিণ 24 পরগনার গোষ্ঠীদ্বন্দ্ব, অনেক মানে তারকা যেটা নেতা আমরা বলি, তাদের রিলেটিভরাও সেখান থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরও যে প্রতিকুল রহমানের মতো যুবরা লড়াই করছেন, আপনারাও যুব, ভরতন দাশগুপ্ত, প্রতিকুল রহমান, কি মানে কি স্বপ্নের কথা ভেবে সেই লড়াইটা করছেন? মানে যেখানে পার্টির সংখ্যাতত্ত্বে বিধানসভা আসলে 0, যার মধ্যে আপনি মানে মানছেন না গোষ্ঠীদ্বন্দ্বের কথা, কিন্তু ঘটনা কিছু হচ্ছে, তারপরও আপনারা কি হিসেবে লড়াইটা করছেন, কি স্বপ্ন দেখে? প্রভাত পাটনায়ক একবার একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তাজমহল ভেঙে যেতে পারে, এখন যা চলছে আর কি হিন্দুত্ববাদীদের আস্ফালন বিজেপি আর এসেছে, তাদের তাজমহল ভেঙে যেতে পারে কোনোদিন, যে ওর মাটির তলায় কিছু আছে বলে, কিন্তু তাজমহল ভেঙে গেলে প্রেমের ওপর থেকে আসলে মানুষের ভরসা চলে যায় না। একই রকম ভাবে বিধানসভায় ফল খারাপ হয়েছে, পঞ্চায়েতে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এই বাস্তব থেকেও এই পার্টিটাই যে একমাত্র পার্টি যে হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক সমাজে যাওয়ার জন্য একমাত্র চাবিকাঠি, সেইটা তো আজকে গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে। যদি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি একমাত্র বা বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র বিকল্প সত্যি সত্যি হতো, তাহলে আরজিকরের আবহে এতজন তৃণমূলের নেতা জামিনে মুক্ত হয়ে যেতেন না। আর যদি সত্যিই বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিকল্প হতো, তাহলে আরজিকরের আবহে এত নেতার জামিন হয়ে যাওয়ার বিনিময়ে
আদানি ইস্যুতে লোকসভায় আসলে তৃণমূল পরোক্ষে বিজেপির পক্ষে দাঁড়িয়ে স্ট্যান্ড নিত না। ফলে তৃণমূল বিজেপি কেউ কারুর বিকল্প কিছু নয়, একমাত্র বিকল্প বামপন্থীরা, যেটা পঞ্চায়েতে মানুষ দেখেছে, লোকসভায় মানুষ দেখেছেন, আরো ভবিষ্যতে দেখবেন। যে পরিযায়ী শ্রমিক আজকে সকালবেলা চেন্নাই করমণ্ডল বা ফলকনামা এক্সপ্রেসে দক্ষিণ ভারতে চলে গেছেন, তিনি গত 3-4 মাসের মধ্যে এখানে থেকে একদিনও যদি তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমে থাকেন, তিনিও আজকে জানেন যে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং হয়ে যাচ্ছে। বামপন্থীদের সম্পর্কে, সিপিআইএম সম্পর্কে এরকম কোনো সেটিং এর তত্ত্ব চালু নেই। বরঞ্চ এই আবাস দুর্নীতি বলুন, 100 দিনের কাজ বলুন, এটা ওটা জানিয়ে বলুন, বামপন্থীরাই একমাত্র লড়ছে। 100 দিনের কাজ, আবাস যোজনায় সব দিল্লি থেকে টিম এসেছিল, বিজেপির নেতারা টিম আনালেন, সব দুর্নীতিগ্রস্তদের সব বড় বড় করে ডায়েরি ভরে গেল। কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ অব্দি কোনো থানায় কোনো দুর্নীতিগ্রস্তদের নামে একটা এফআইআর হলো না। এই কারণেই যে ওপরতলায় হাত মিলিয়ে নিয়েছেন তৃণমূল বিজেপির নেতারা। ফলে এই যে একটা দুর্নীতি তন্ত্র, একটা সেটিং এর তন্ত্র চলছে, যে গোটা সিস্টেমটাকে আসলে এই দুর্নীতির মধ্যে ফেলে দেওয়া এবং মানুষকে আসলে হতাশ করে দেওয়া, যে আরে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এ থাকলেও যা হবে, ও থাকলেও তাই হবে, এই বাইনারি থেকে যদি এটা ভেঙে বেরোতে হয়, তাহলে বামপন্থা, তার মতাদর্শ, তার রুটি রুজির লড়াই, তার ইনসাফের পদযাত্রা, সেটা ছাড়া আর কোনো বিকল্প নেই। গোটা মানুষ যারা বামপন্থী রাজনীতি করেন, সে 1-2 ব্যক্তির কথা আপনারা বলেছেন, বাকি এরকম হাজারে হাজারে লাখে লাখে মানুষ যারা এই রাজনীতি করেন, তারা আসলে ওই রাস্তাতেই যেতে চান।